আমরা আজকে ধারা করব, ছোট্ট একটা ক্লাস। তো এই ক্লাসে হচ্ছে আমরা আমি আমি প্রশ্ন সলভ করব কম, আপনারাই বেশি সলভ করবেন, ঠিক আছে? ওকে, ধারা ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখানে একটা ধারা আছে, বলছে 19, 33, 51, 73 এর পরবর্তী সংখ্যাটি কত? 19, 33, 51, 73 এর পরবর্তী সংখ্যাটি কত? হাফিজুল বলছেন 99। স্ক্রিন আসে না ববি, আপনি লিভ নিয়ে আরেকবার জয়েন করেন। দেখেন এখানে 19 এবং 33 এর মধ্যে ব্যবধান হইল 14, 33 এবং 51 মধ্যে ব্যবধান হইল 18, 18 হবে, তার মানে ব্যবধান 4। আর 51 এবং 73 মধ্যে ব্যবধান হইল 22। তারপরের সংখ্যা দুটার মধ্যে ব্যবধান হবে 26। মানে 73 আর 26 যোগ করলে কত হয়? 73 যোগ 26 যোগ করলে হবে 99। এটা হলো অ্যান্সার। না, স্ক্রিন শেয়ার হয়েছে, মেহেদী হাসান স্ক্রিন শেয়ার হয়েছে, আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, দেখতে পারবেন। তাহলে বলেন তো এটা কি হবে? 840, 120, 20, 4, 1। এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তাহলে এই জায়গায় কি বসবে? সবাই একটু অ্যান্সার করেন দেখি। চিন্তা করেন সবাই, সবাই একটু চিন্তা করে দেখেন যে এখানে কি বসতে পারে। 840, তারপরে 120, তারপরে 20, তারপরে 4, তারপরে 1। কি বসতে পারে? কি বসতে পারে? কি বসতে পারে? এখানে 840 আর 120 পার্থক্য হচ্ছে কত? 840 আর 120 পার্থক্য হবে 0, 2, 7, 720। 120 আর 20 পার্থক্য 100। 100 আর 4, 20 আর 4 পার্থক্য হলো 16। এর পার্থক্য 3। পার্থক্যের মধ্যে আমরা তেমন কিছু পাচ্ছি না, পার্থক্য করে হচ্ছে না, পার্থক্য করে হচ্ছে না। কি করা যেতে পারে? এখানে কি করা যেতে পারে? আমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখতেছি যে এই 840কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে 120 পাই। 120কে 6 দ্বারা ভাগ করলে 20 পাওয়া যায়। 20কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি 4 পাওয়া যায়। 4কে যদি 4 দ্বারা ভাগ করি 1 পাওয়া যায়। দেখেন ভাগ করতেছি 7, 6, 5, 4, তারপরে তাহলে 3 দ্বারা ভাগ হবে। 1কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 1/3 হবে। তাহলে প্রশ্নবোধক স্থানে বসবে 1/3। প্রশ্নবোধক স্থানে বসবে 1/3। সহজেই আছে না? তাহলে এটা সলভ করেন। 6, 10, 13, 17, 20, 24, 27 শূন্য স্থানের সংখ্যাটি কত হবে? 6, 10, 13, 17, 20, 24, 27 শূন্য স্থানে, মানে এইখানে, এই যে এইখানে কত বসবে? এক্সাম হলে এগুলো মাথায় খুব কমই আসবে, মাথায় যদি না আসে এটা তখন স্কিপ করবেন, কারণ এটার পিছনে সময় তো বেশি দেওয়া যাবে না। একটা প্রশ্নের পিছনে তো আপনি 1 মিনিটের বেশি সময় দিতে পারবেন না, তাই না? 1 মিনিটের বেশি যেখানে দিতে পারবেন না সেখানে তো তাহলে আর কি করা যাবে? হ্যাঁ, আজকেই আপনাদের সাথে আমার এই ব্যাচের শেষ ক্লাস। পরবর্তী ব্যাচে আবার দেখা হবে, হয়তো আরো রিভিশন প্রোগ্রাম, মানে অনেক ক্লাসে দেখা হবে। আপনাদের সাথে দেখা হওয়ার শেষ নেই, আর অনেক, যতদিন পর্যন্ত 50তম বিসিএস এ রিটেন পরীক্ষা না হয়, রিটেন পর্যন্ত আপনাদের সাথে আমি থাকবো ইনশাল্লাহ। এখানে দেখেন 6 এবং 10 পার্থক্য হলো 4, 10 এবং 13 পার্থক্য 3, আবার 13 এবং 17 পার্থক্য 4, 17 এবং 20 পার্থক্য 3, 20, 24 পার্থক্য 4, 24, 27 পার্থক্য 3। তার মানে 4, 3, 4, 3, 4, 3। তাহলে পরেরটা হবে 4 পার্থক্য। তাহলে 27 আর 4 যোগ করলে কত হয়? 27 আর 4 যোগ করলে হয় 31। তাহলে পরের সংখ্যাটা এখানে হবে 31, তবে এখানে ব্যবধানটা 4 হবে। হ্যাঁ, 4, 3, 4, 3 করে বাড়ছে। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক দিই এখানে, দেখি পারেন কিনা। ধরেন 5, 8, 6, 9, 7। বলুন তো এখানে কি হবে? এই ফাঁকা ঘরে কি হবে? বাহ, সবাই তো ব্রিলিয়ান্ট। এখানে দুইটা ধারা,
এই 5-এর পরে 6, 6-এর পরে 7, এই যে 8-এর পরে 9, 9-এর পরে এখানে 10 হবে, তার পরেরটা হয়তো 8, হ্যাঁ এরকম হইতো তাই না? তাহলে এটা 10 হবে, 10। গুড। 4, 8, 13, 19, 26 ধারাটির সপ্তম পদ কত? এখানে 5টা পদ দেওয়া আছে, কিন্তু এখানে বলছে ধারাটির সপ্তম পদ কত? কত হবে? 34। 34 বলতেছেন অনেকে, হাফিজুল বলছেন আবার 43, অনেকে 34 বলতেছেন, কেউ কেউ 43 বলতেছেন। 34 নাকি 43 কোনটা হবে? আগে আমরা দেখি এখানে ধারাটা আসলে কিভাবে বৃদ্ধি পাইছে। যে 4 এবং 8-এর ব্যবধান 4, 8 এবং 13-এর ব্যবধান 5, 13 এবং 19-এর ব্যবধান 6, 19 এবং 26-এর ব্যবধান 7। তার মানে 4, 5, 6, 7। তাহলে পরের পদটা কত হবে? 26 যোগ 8, 34। এটা পরের পদ, কিন্তু আমার কাছে পরের পদ চাই নাই, সপ্তম পদ চাইছে। 1, 2, 3, 4, 5টা, এটা হলো ষষ্ঠ পদ। এটা হলো ষষ্ঠ পদ। তাহলে সপ্তম পদ কত হবে? এই 34-এর সাথে যোগ হবে, এই যে এটা 8 যোগ হয়েছে, পরেরটা 9 যোগ হবে, 43। বুঝতে পারছি? তাহলে এটা হলো 43, 34 না। 34 হলো পরের পদটা, ষষ্ঠ পদ, কিন্তু প্রশ্ন চেয়েছে সপ্তম পদ। তো আপনারা অনেকে এটা ভুল করছেন এই জায়গায়, যে এটা পরের পদটা মনে করছেন, প্রশ্নটা ভালো করে পড়েন নাই। প্রশ্ন ভালো করে পড়তে হবে। হ্যাঁ, সুন্দরভাবে ভুল করছেন। এবার সুন্দরভাবে এটার উত্তর করেন। নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে? 3, 5, 9, 11, 15, 17, 21। এরপরে কত বসবে? 3 এবং 5-এর ব্যবধান 2, 5 এবং 9-এর ব্যবধান 4, 9 এবং 11 ব্যবধান 2, 11, 15 ব্যবধান 4। তার মানে 2, 4, 2, 4 করে বাড়ছে তাই না? 2, 4, 2, 4 করে। তাহলে পরেরটা হবে 2, তার মানে এখানে হবে 23। তাহলে প্রশ্নবোধক স্থানে বসবে 23। অ্যান্সারটা 23। এটা সহজ, এই ধরনের আমরা একটা একটু আগেই সলভ করছি। নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে, মানে এইখানে কোন সংখ্যাটা বসবে, এটা সলভ করেন এবার। 3, 8, 6, 14, প্রশ্নবোধক চিহ্ন, তারপরে হচ্ছে 20, তারপরে হচ্ছে 12। আচ্ছা, আমি বইয়ের প্রশ্নগুলো এখানে রাখি নাই, কেন রাখি নাই? বইয়ের গুলো তো ওখানে সমাধান দেওয়াই আছে, দেখলেই তো বুঝতে পারবেন। এই জন্য আমি নতুন করে প্রশ্নগুলো রাখছি এখানে। এটা বিসিএস এ আসা কিন্তু প্রশ্ন, এটা 36 বিসিএস এ মেবি আসছিল। এখানে 3-এর পরে 6, এখানে দুইটা সিরিজ, এই যে 3, 6, এখানে হবে 9, তারপরে হবে 12, এখানে 8, 14, 20, 6, 6 করে বাড়ছে, দুইটা সিরিজ। তাহলে এখানে হবে 9, 9 হবে অ্যান্সার। এটা কি হবে বলেন? 3, 10, 9, 8, 27, 6, 81, 4, 243। এটা কি হবে? প্রশ্নবোধক স্থানে কি বলবে এখানে? 2 হবে। দেখেন, 3-এর পর 9, 9-এর পর 27, 27-এর পর 81, 81-র পর 243, মানে এখানে 3-এর স্কোয়ার কিউব, তারপর পাওয়ার 4, পাওয়ার 5। এর 10-এর পর 8, 2 কমছে, 8-এর পর 6, আরো 2 কমছে, 6-এর পর 4, আরো 2 কমছে, 4-এর পর আরো 2 কমে 2 হবে। তাহলে অ্যান্সার 2। এখানে দুইটা সিরিজ, অনেক সময় এই দুইটা সিরিজ এরকম করে দিতে পারে। এখানে দুইটা সিরিজ ছিল। তারপরটা 729, রাইট। তারপরে যদি বলতো 3-এর উপর পাওয়ার 6 মানে 729 হইতো এখানে, তখন এখানে 729 হইতো। নিচের নম্বর সিরিজে এই ফাঁকা স্থানে যে এইখানে কোনটি বসবে? কোনটি বসবে বলেন? এখানে দেখেন, 1-এর 2 গুণ, এখানে 2 গুণ হয়েছে 2, এখানে 4 গুণ হয়েছে, এখানে 6 গুণ হয়েছে তাই না? এরপরে 8 গুণ হয়েছে, দেখেন 8 গুণ। তারপরেরটা 10 গুণ হবে। তাহলে 3, 8, 4-এর সাথে 10 গুণ করলে 3, 8, 4, 0, 3840। আচ্ছা, আপনাদের জন্য পরের প্রশ্ন। ধরেন এরকম আছে 19, তারপরে হচ্ছে 33, তারপর আচ্ছা এটা এটা আমরা সলভ করছি, এটা সলভ করছি না? আচ্ছা, এইটা সলভ করি। 1, 1, 2, 3, 5, 8, তারপরটা কত হবে? আচ্ছা, এইটা এইভাবে না, এই ধারার অষ্টম পদ কত বলেন? অষ্টম পদ
পরেরটা না, অষ্টম পদ বের করেন। তারপরটা 13 হবে, ঠিক আছে। অষ্টম পদ কত? 21 হবে না? এর পরেরটা হবে 13, তারপরটা 13 সাথে 8 যোগ করলে 21। এটা একটা ফিবোনাচ্চি সিরিজ। যদিও ফিবোনাচ্চি না, ফিবোনাচ্চি হলে শূন্য দিয়ে শুরু হয়, ফিবোনাচ্চি হলে শূন্য দিয়ে শুরু হয়, তবে নিয়মটা সেরকমই। এটা তাহলে 21, অষ্টম পদটা হবে 21। এটা দেখি, 0.03, 0.12, 0.48। এরপরে কি হবে বলেন? 49-এ তো আমি ক্লাস নিচ্ছি, সকালবেলা ক্লাস নিচ্ছি না, সকাল 8টায় ক্লাস নিচ্ছি তো। 0.03, 0.12, 0.48, পরেরটা কত হবে? এই যে এটার সাথে 4 গুণ হয়ে হয়েছে এটা 0.12, এটার সাথে 4 গুণ হয়ে হয়েছে এটা 0.48। এর সাথে যদি আবার 4 গুণ হয়, এর সাথে আবার যদি 4 গুণ হয়, তাহলে 0.48 আর 4 গুণ করলে 192 হবে, মানে 1.92 হবে। হ্যাঁ, এর পরেরটা হবে 1.92, এটা হবে অ্যান্সার। আচ্ছা, আরেকটা দিই দেখি। 0, 5, 12, 21, প্রশ্নবোধক চিহ্ন, 45। বলেন এইখানে কি বসবে? দেখি এখানে কি বসবে, এইখানে এই প্রশ্নবোধক স্থানে কি বসবে? 32 নাকি 33? 32 নাকি 33? দেখেন, এদের ব্যবধান হইল 5, এদের ব্যবধান 7, এদের ব্যবধান 9, তারপরের ব্যবধানটা হবে 11, 11। 21-এর সাথে 11 যোগ করলে কত হয়? 32। এখানে 32, তার সাথে 13, এর পরের ব্যবধানটা হবে 13, 32-র সাথে 13 যোগ করলে 45 হয়। এবার আপনাদেরকে ইন্টারেস্টিং একটা প্রশ্ন দিই। ধরেন এরকম আছে, 25 ডিভাইডেড বাই প্রশ্নবোধক চিহ্ন সমান প্রশ্নবোধক চিহ্ন ডিভাইডেড বাই 81। এই প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটা বসাইতে হবে বলেন তো দেখি? এই প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটা বসবে? এটা কিন্তু ক্লাসে, কোনো এক ক্লাসে আমি আপনাদের দেখাইছি, এটা কোনো এক ক্লাসে দেখাইছি আমি, ভালো করে খেয়াল করে দেখেন, কোনো এক ক্লাসে দেখাইছি। ধারা না, এটা ক্রমিক সমানুপাত, অনুপাতের ক্লাসে আমি দেখাইছিলাম। ক্রমিক সমানুপাত, এটাই ক্রমিক সমানুপাত, এটাই ক্রমিক সমানুপাত। হ্যাঁ, এটা যদি এক্স ধরি, প্রশ্নবোধক চিহ্নে যদি এক্স ধরি, আর গুণ করেন, দেখেন কি হয়? এক্স স্কোয়ার সমান 25 গুণন 81, তাহলে এক্স সমান √25 গুণন 81। 25-এ রুট করলে 5, 81 রুট করলে 9, 5 লং 45। তার মানে এই ফাঁকা ঘরে বা এই এক্স এর পরিবর্তে এখানে হবে 45, এক্স সমান 45, যেটা অনুপাতে আমরা শিখছিলাম, তাই না? চিত্র কোন নাম্বারে বসবে ওইটা পারি না, এগুলো প্র্যাকটিস করতে হবে। আমি এর আগে সংখ্যাগত দক্ষতায় আমি দেখাইছিলাম এগুলো। দেখি এবার একটু কঠিন কঠিন দেই। হ্যাঁ, সহজ সহজ তো অনেক দিছি, 8, 6, তারপর হচ্ছে 9, 23, 87, এরপর কত হবে বলেন? বলেন তো দেখি, এটা এবার বের করেন। এটাতে একটু মাথা খাটাইতে হবে, এটাতে একটু মাথা খাটাইতে হবে, একটু মাথা প্রয়োগ করতে হবে, চিন্তা করতে হবে কি এমন আছে যে এখানে এর পরের পথটা বের করা যাবে, এই ধারাগুলোর মধ্যে কি এমন একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমাদেরকে বের করতে হবে, কোন সম্পর্কটা আছে। নিবেদিতা প্রশ্ন করছেন যে 430 কি হবে, মানে নিবেদিতা শিওর না। আচ্ছা, আমি অপশন দেই। হ্যাঁ, আমি অপশন দেই। ক নম্বর অপশন হচ্ছে 128, খ নাম্বার অপশন হলো 226। হ্যাঁ, আজকে শেষ ক্লাস। গ নাম্বার অপশন হইল 324, ঘ নাম্বার অপশন হলো 429। বলেন এখন কোনটা হবে? অপশন দিয়ে দিলাম, 128, 226, 324, 429। আবার আসবো, নুসরাত হক, আবার আসবো আপনাদের সাথে আবার কোন ক্লাসে চলে আসবো। 429 কি বলছে? 429, নিবেদিতা বলছে 429। আচ্ছা, বাকিদের কি অবস্থা? 429 কি হবে? ভুল হলে ক্ষমা করে দিন। না না, আপনারা কেন ভুল করবেন? আর আপনাদের সাথে তো জার্নি শেষ না, সবে শুরু। আপনাদের সাথে জার্নিটা সবে শুরু, আপনাদের সাথে আমাদের জার্নিটা কি অনলাইনে শুরু হয়েছে। এই বন্ধন আজীবন থাকবে, এখানেই কেন শেষ হবে?
আপনারা ক্যাডার হবেন, বিভিন্ন বিভিন্ন জবে যাবেন, তবু আমাদের সাথে যোগাযোগ থাকবে। বেঁচে থাকলে আমাদের সাথে যোগাযোগ হবে। ম্যাথ ক্লাস হবে, পরবর্তীতে হবে, আরো হবে। ম্যাথের কি রিটেন ক্লাস হবে না? হবে, পরবর্তীতে অবশ্যই হবে। রিটেন ক্লাস অবশ্যই হবে। আচ্ছা, আমরা এটা সলভ করি। হ্যাঁ, দেখেন, এটা হলো প্রথম পদ, তার থেকে 2 কম, 2 কম হলে 6 হয়। এখন এটা থেকে আবার 3 বেশি, কিভাবে? আমরা 3 বেশি এটা না হিসাব করে, দ্বিতীয় পদ তো, 6 এর সাথে 2 গুণ করে তার থেকে যদি আমরা 3 বাদ দেই, কত হয়? 9 হয় না? এটা তৃতীয় পদ না? 9 এর সাথে যদি আমরা 3 গুণ করে, সরি 2 গুণ করে, না 3 গুণ করব, 3 গুণ করে তার থেকে যদি আমরা 4 বাদ দেই, দেখেন তো কত হয়? 3 লং 27, তার থেকে 4 বাদ দিলে কত হয়? 23। 23 হচ্ছে চতুর্থ পদ। 23 এর সাথে চতুর্থ পদ তো, 4 গুণ করে বিয়োগ করব 5, তাহলে কত হয়? 87 হয়। এটা হইলো আমাদের পঞ্চম পদ। তাহলে 87-র সাথে 5 গুণ করে 6 বিয়োগ করতে হবে। 87 থেকে 87-এর সাথে 5 গুণ করে 6 বিয়োগ করলে হয় 429। সঠিক উত্তর হলো 429। একটু 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 কঠিন এটা আর কি। হ্যাঁ, এটা সহজে মাথায় আসবে না। এটা সহজে মাথায় আসবে না। মাথায় আসবে না, এটাই স্বাভাবিক। পরীক্ষার হলে না আসলে এটা বাদ। ওই প্রশ্ন আর দাগাবেন না। পরীক্ষার হলে যদি না কমন পড়ে, ওটা সঙ্গে সঙ্গে বাদ। আচ্ছা, আমি আরেকটা দিই, দেখি এটা করেন দেখি। 11, 15, 23, 39, তারপরে কি হবে? রুমা আক্তার, আপনার মানে প্র্যাকটিস করতে হবে, এটা প্র্যাকটিসের ঘাটতি আছে। প্র্যাকটিসের ঘাটতি আছে। সাব্বির হাসান একটা ম্যাথ দিচ্ছেন অনুপাতের, এই অনুপাতের ক্লাসে তো আমি সব করাইছি, আপনার তো পারার কথা। না, বেশি ছাড়া আর তেমন তেমন কোথাও আসে না। মাঝে মধ্যে ব্যাংকে একটা দিতে পারে, একটা প্রশ্ন, এর বেশি দেয় না। সাব্বির, আপনার প্রশ্নের উত্তরটা হবে কত? এখানে কি বলছেন? 21:9 সমান ক:6, তাই না? এই 21 আর 6 গুণ করলে কত হয়? এই 21 গুণন 6, এটাকে 9 দ্বারা ভাগ করে দেন। 3 3 9, 3 2 6, 3 7 21, 14 হবে। এখানে হবে 14, এখানে হবে 14। সাব্বির, বুঝতে পারছেন? এটা হবে 14। হ্যাঁ, এটা তো আপনারা অনেকেই পারছেন, বাহ, থ্যাংক ইউ। এটা 71 হবে, রাইট। দেখেন, 11 এবং 15 এর ব্যবধান 4, 15 এবং 23 এর ব্যবধান 8, 23 এবং 39 এর ব্যবধান 16, তাহলে পরের ব্যবধানটা হবে 32। পরের ব্যবধানটা হবে 32, তাহলে 39 এর সাথে 32। এরকম সহজগুলো আসবে, এত আমি এর আগেরটা যেটা দিচ্ছি এরকম কঠিন আসবে না। 71, এটা হলো উত্তর। আচ্ছা, এটা হচ্ছে সাব্বিরের ম্যাথ। ওকে। ও, ওইটা ওইটা ওই সমান অনুপাত, সমান না থেকে এরকম এই চিহ্নটা থাকতে পারে, এটাও সমানুপাত, সমানুপাত চিহ্ন মানে সমান, এটাও সেম। আচ্ছা, আপনাদের জন্য আরেকটা প্রশ্ন। সম্ভবত এটা কোনো একটা প্রাইমারি পরীক্ষা আসছিল। 1 2 4 8 16, পরেরটা কত হবে? আচ্ছা, ধারাটির দেখি, পরেরটা সহজ আছে। দশম পদ কত? দশম পদ কত হবে? 32। দশম পদ বলছে, দশম পদ। এটা হচ্ছে 2 to the power 0, এটা হলো 2 to the power 1, এটা 2 to the power 2, এটা 2 to the power 3। তার মানে যততম পদ 2 এর উপর পাওয়ার তার থেকে 1 কম। দশম পদ বলছে 2 to the power 9, এটাই হবে অ্যান্সার। 2 to the power 9 মানে হচ্ছে 512। অথবা আপনি গুণ করে করে হিসাব করতে পারেন। এরপর হবে 32, তারপরে 64, 128, 256, 512। দেখেন, 512 দশম পদ হয়। হ্যাঁ, একটা গুণোত্তর ধারা, রাইট, এটা একটা গুণোত্তর ধারা ছিল। ওকে, এটা বলেন, এই ক্রমটির পরবর্তী সংখ্যা কত? 5, 14, 40, 117।
হাফিজুল বলছেন 349। আচ্ছা আমি অপশন দেই, হ্যাঁ অপশন দেই। ক নম্বর অপশন হবে ধরেন 280, খ নম্বর অপশন 300, গ নম্বর অপশন 347, ঘ নম্বর অপশন 351। এখন বলেন কোনটা হবে। নিবেদিতা বলছেন 347, হাফিজুল 347, মেহেদি 347, রিতু 347। ওকে, বাকিদের কি অবস্থা? সানন্দা বলছেন 347। আচ্ছা, আজিজুল 347। এখানে একটা পাস, তারপরে দেখেন পাসের 3 গুণ থেকে 1 কম, তারপরেরটা 14-র 3 গুণ থেকে 2 কম, তারপরেরটা 40 ছিল না, 40-এর 3 গুণ থেকে 3 কম, তাহলে তারপরেরটা কত হবে? 117-এর 3 কম থেকে 3 গুণ থেকে 4 কম, হিসাব করলে হয় 347। 347 হলো অ্যান্সার, এটাই অ্যান্সার। 8, 6, 9, 23, 87, পরের পদটি কত? 8, 6, 9, 23, 87, পরের পদটি কত? এটা আমরা একটু আগে করছি না? এটা করছি, ও এটা ডান, এটা হয়ে গেছে না? এই যে 429 অ্যান্সার বের করছিলাম মনে হয়। ওকে, এটা করছি আমরা, এটাও করছি না, এগুলো করে ফেলছি। এটা করেন 3, 10, 101, এটা অ্যান্সার কত? 3, 10, 101, তারপরেরটা কত হবে? নিবেদিতা হিসাব করেন নাই, তবে ফর্মুলাটা বলে দিছে। গুড। হাফিজুল অ্যান্সার বের করে দিছে একেবারে। ওকে, থ্যাংক ইউ। প্রথম পদটা হলো 3, তারপরের পদটা হলো 3 গুণন 3 যোগ 1, তারপরের পদটা এইটা হিসাব করলে কত হয়? 10 হয় না? তারপরটা 10 গুণন 10 যোগ 1, হিসাব করলে কত হয়? 101। তাহলে তারপরের পদটা হবে 101 গুণন 101 যোগ 1, হিসাব করলে 10102। এটাই হলো অ্যান্সার। আচ্ছা, এখন এগুলো হচ্ছে আপনারা প্রশ্ন ব্যাংক থেকে 1020 না 20। ওকে, 20 প্রশ্ন ব্যাংক থেকে আপনারা কিছু প্রশ্ন সলভ করবেন নিজেদের মতো করে। হ্যাঁ, আসলে এখানে প্র্যাকটিস করার কিছু নাই। আপনাদের কারো কোনো যদি কোনো বিষয়ে প্রবলেম থাকে এখন বলতে পারেন, আমি কিছুক্ষণ আপনাদের সলভ করে দিতে পারি। কোনো ম্যাথের সমস্যা বা এরকম কিছু যদি থাকে বলেন, আমি আপনাদেরকে বুঝাই দিই। আর যদি না থাকে তাহলে আমরা আজকে লিভ নেই। আগামীকালকে আপনাদের মেন্টাল অ্যাবিলিটির ফাইনাল পরীক্ষা। আগামীকালকে মেন্টাল অ্যাবিলিটি ফাইনাল এক্সাম হবে, সেটার প্রস্তুতি নেন। মেন্টাল অ্যাবিলিটি ফাইনাল এক্সাম, এটা আগামীকাল। 1-2 দিন সময় দিন, 1-2 দিন সময়, একদিন সময়। আচ্ছা গ্রুপে বলেন, গ্রুপে বলেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ক্লাস ফেস হবে না, আপনারা হয়তো একটা দিন সময় পেতে পারেন। কালকে পরীক্ষাটা না হয়ে পরশু দিন পরীক্ষাটা হইতে পারে। কালকে না হয়ে পরশু পরীক্ষা দিতে পারেন, তবে পরশু ক্লাস হবে, ক্লাসের সময় ক্লাস হবে। বুঝতে পারছেন? আরেফিন স্যার জিকে নিবেন, ইংরেজি নিবেন? স্যার ব্যাংকের ম্যাথের জন্য আর এক্সট্রা কি কি করতে হবে? এগুলো আগে শেষ করতে পারলে এখন ইংরেজি ভার্সনে ম্যাথ করেন, ইংরেজি ভার্সনে, ইংলিশ ভার্সনে ম্যাথ প্র্যাকটিস করেন। ইংলিশ ভার্সনে ম্যাথ করলেই হবে, খুব বেশি অ্যাডভান্স লেভেলের আসে না। এখন শুক্রবার যদি না দিয়ে শনিবার দিতে চান পরীক্ষা, তাহলে সেক্ষেত্রে টেলিগ্রামে আলোচনা করেন, আমাদের কোর্স ডিরেক্টর উনি তাহলে ঘোষণা দিয়ে দিবেন। আমি যদিও বলে রাখছি যদি আপনারা রিকোয়েস্ট করেন তাহলে পরীক্ষাটা যেন শনিবার নেওয়া হয়, তবে শনিবার ক্লাসও কিন্তু হবে, ক্লাস বন্ধ থাকবে না। ক্লাসের টাইমে ক্লাস হবে, ক্লাসের পরে আপনারা ধরেন 9টা থেকে 12টার মধ্যে যে কোনো 40 মিনিট আপনারা পরীক্ষা দিবেন, যে কোনো 40 মিনিট। 9টা থেকে 12টার মধ্যে যে কোনো 40 মিনিট আপনারা পরীক্ষা দিবেন। এখন এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে এটা করতে পারেন। আর আপনাদের আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। যখন ক্লাস করি তখন মোটামুটি পারি, কিন্তু কিছুদিন পর আর পারি না এমন মনে হয়। শুনেন, আমাদের মস্তিষ্কটাই তো এরকম, আমাদের মস্তিষ্কটাই এরকম। কিরকম? আমরা ভুলে যাব, এটাই স্বাভাবিক। তাহলে ভুলে না না যেতে চাইলে কি হবে? আমি আপনাদেরকে একটা পড়ার একটা সিস্টেম বলতে পারি, আপনারা এই সিস্টেমে পড়ে দেখতে পারেন।
এটা করলে আমার কাছে মনে হয় যে আপনাদের সফলতার হারটা অনেক বেশি বেড়ে যাবে। কিরকম, আমরা কিন্তু ধরেন এক সপ্তাহ পরে এক সপ্তাহ পর গিয়ে একটা রিভিশন করার ট্রাই করি, এক সপ্তাহ পর গিয়ে রিভিশন করি যে আমি এই সপ্তাহে যা পড়ছি একটু রিভিশন করি। এটা না করে আপনারা একটা কাজ করতে পারেন, ধরেন এই যে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, হ্যাঁ, 7 দিন আপনারা যেভাবে পড়াশোনা করতে পারেন আমার কাছে এটা খুব ইফেক্টিভ মনে হয়। এতে করে আপনারা পড়া যে ভুলে যান এটা একদম জিরোতে নেমে আসবে, পড়া ভুলবেন না। যেটা করতে পারেন, ধরেন আপনারা শনিবার, ধরেন আপনারা একটা ধরেন আপনারা ধরেন শনিবার কায়কোবাদকে পড়লেন, কায়কোবাদ পড়লেন শনিবার, কায়কোবাদ সম্পর্কে পড়লেন, বাংলা সাহিত্যের কথা বললাম। রবিবার গিয়ে আপনি নতুন রাইটার পড়ার আগে কায়কোবাদকে আরেকবার পড়বেন, রিভিশন করবেন। ধরেন কায়কোবাদ পড়লেন, এর সাথে প্লাস ধরেন ফররুক আহমেদ পড়লেন, হুম, ফররুক আহমেদ পড়লেন, তাহলে 2টা রাইটার হয়ে গেল রবিবার। সোমবার এসে এই কায়কোবাদ, ফররুক আর ধরেন রোকেয়া পড়লেন, তিনজনকে পড়লেন। খেয়াল করে দেখেন, আপনি কিন্তু নতুন পড়লেন একজনকে, নতুন এইখানে পড়ছেন ফররুককে শুধু, এখানে শুধু রোকেয়াকে পড়লেন, কায়কোবাদ আর এখানে ফররুক কিন্তু আগেই পড়ে ফেললেন। তাহলে এবার কি হবে, আপনি কায়কোবাদকে 3বার রিভিশন দিয়ে ফেললেন। এতে করে সুবিধা যেটা হবে, আপনারা দেখেন প্রথম দিন কায়কোবাদ পড়তে যতক্ষণ টাইম লাগছে, দ্বিতীয় দিন তার অর্ধেক টাইম। ধরেন প্রথম দিন কায়কোবাদ পড়তে আপনার 30 মিনিট টাইম লাগছে, রবিবার পড়তে গিয়ে কায়কোবাদ আপনার 15 মিনিট টাইম লাগবে, কারণ টাইম কম লাগবে, আপনি জানেন এখন কোনটা কোনটা পড়তে হবে, জাস্ট রিভিশন দিলেন। সোমবার তৃতীয় দিন কায়কোবাদ পড়তে আপনার সর্বোচ্চ 7 মিনিট টাইম লাগতে পারে। এখন প্রতিদিন আপনি 3টা করে রাইটার পড়তেছেন। আসলে এই মঙ্গলবার গিয়ে কি করবেন, মঙ্গলবার গিয়ে কায়কোবাদকে বাদ দিবেন, ফররুককে পড়বেন, রোকেয়া পড়বেন। এরপর ধরেন নতুন আরেকজনকে পড়লেন, ধরেন জসিমউদ্দিন পড়লেন। প্রতিদিন 3টা করে রাইটার পড়তেছেন। মজার ব্যাপার হচ্ছে আপনি 2টাই রিভিশন করলেন, নতুন একটা পড়লেন, 2টাই রিভিশন করলেন, নতুন একটা পড়লেন। এতে করে যেটা হবে, আপনি যে ভুলে যান, ভুলবেন না। এইভাবে প্রতিদিন যদি পড়েন, মানে প্রথম আপনি ধরেন বৃহস্পতিবার পড়তেছেন, আগের 2 দিনের পড়াগুলো রিভিশন দিবেন, দেন বৃহস্পতিবারে নতুন করে কিছু পড়বেন, নতুন পড়া কম পড়বেন, রিভিশন বেশি করবেন। এরকম করে আপনারা 6 মাস পড়ে দেখেন, কিচ্ছু ভুলবেন না ভাই। আমাদের পড়ার আমরা 1 সপ্তাহ পর প্রায় 20%, হয়তো 20% বা 10% মনে থাকে। এইভাবে পড়ে দেখেন, আপনাদের 70 থেকে 80% পড়া মনে থাকবে। আপনারা এটা ফলো করে দেখতে পারেন। হ্যাঁ, 70% রিভিশন, 30% নিউ পড়া, রাইট। এভাবে আপনারা পড়তে পারেন। এখন এই সিস্টেমটা আসলে আসছে কোথা থেকে, এটা আপনারা জাস্ট আগামী 1 সপ্তাহ ট্রাই করে দেখেন, যে একটা পড়া আপনি 3বার রিভিশন করতেছেন, ওই পড়া ভুলবেন না, ওই পড়াটা আর ভুলবেন না। এটা আপনারা আগামী 1 সপ্তাহ রিভিশন করে দেখেন, আপনি যা পড়বেন সবই মনে থাকবে, একটাও ভুলবেন না। ম্যাথ আপনি এইভাবে করতে পারেন, ম্যাথে এইভাবে করাটা একটু টাফ, মুখস্থ পড়াগুলো বেশি ভালো হয়। হ্যাঁ, এই যে এলিন জান্নাত বলছেন হাফেজি পড়া এরকম করে পড়ে। পৃথিবীতে একমাত্র একটা বই আছে, যেই বইটা প্রত্যেকটা ওয়ার্ড, দাড়ি, কমা, সেমিকোলন, যেটাকে জের জবর হরফ বলে, সবকিছু মুখস্থ রাখে, কোথায় জোরে টান দিতে হবে, কোথায় আস্তে টান দিতে হবে, কোথায় উচ্চারণটা কিরকম হবে, সবকিছু মুখস্থ রাখে। সেটা একটা বই, সেটা কি? কোরআন শরীফ, কোরআন মাজিদ, তাই না? কোরআন মাজিদ। তা আপনাদের কি কোনো মনে হয় না যে এরা কিভাবে পড়ে? আপনারা এই যে এই ফর্মুলাটা ইউজ করে আসলে এটা খুবই ইফেক্টিভ। ওরা নতুন পড়া যতটুকু পড়ে তার থেকে পুরাতন পড়া বেশি রিভিশন করে। আপনারা এটা করে দেখতে পারেন। ধরেন আপনি আজকে একটা পড়া পড়লেন, আগামী 10 দিন ওই পড়াটা মনে, বই খুলে দেখলেন না, 10 দিন পরে ওই পড়ার আপনার 5%ও মনে থাকবে না। এটাই স্বাভাবিক, 5%ও মনে থাকবে না। কিন্তু আপনি এরকম 3 দিন বা 4 দিন টানা রিভিশন করেন, দেখেন মনে থাকবে। এইভাবে প্রতি সপ্তাহে শেষে পুরো সপ্তাহ পরে রিভিশন করবেন, মাস শেষে পুরো মাসের পরে রিভিশন করবেন। হ্যাঁ, এই জন্য তো 4-5 বছর পরে সারা জীবন মনে রাখতে পারে, তবে সারা জীবন মনে রাখে তার মানে এই না যে তারা আর পড়ে না, তারা সারা জীবন কিন্তু রিভিশনও করে। নতুন পড়ার সাথে আগে 7 পৃষ্ঠা, আশরাফ মুন্না। হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু প্রশ্ন দিচ্ছেন আপনারা, আমি একটু সলভ করে দিই। ম্যাথ ক্লাস শেষ মানে কি আর কোনো এক্সাম বা রিভিশন হবে না? হবে, আরো ক্লাস হবে।
গত 1 মাস অসুস্থতার কারণে ক্লাস করতে পারেনি, এখন অনেক পিছিয়ে গেছে। আপনি পিছান নাই, এখন ভূগোল ক্লাস হচ্ছে, এরপরে ইংরেজি শুরু হবে, ওইটা দিয়ে শুরু করবেন। ম্যাথ ক্লাস আবার করতে পারবেন। 9টায় ক্লাস থাকে, এক্সাম 6টা থেকে দেন। 9টায় ক্লাস থাকে, এক্সাম 6টা থেকে। আচ্ছা, এটা গ্রুপে বলিয়েন, তাহলে 6টা থেকে একদম রাত 12টা পর্যন্ত পরীক্ষা দিয়ে দিবে। আমি ম্যাথে খুবই দুর্বল, কি করলে ইমপ্রুভ করতে পারি, অনেক চিন্তা হয় এটা নিয়ে। আমার ক্লাসগুলো আগে করে ফেলেন, লেকচার বুকের ম্যাথ সলভ করে ফেলেন, আপনার কোনো সমস্যাই থাকবে না। পুলির ম্যাথে যেগুলো ক্রস এ আসে ওগুলো দিক নির্ণয়ের সমস্যা হয়, যেমন ডেইলি এক্সামের 8 নম্বরে দিক নির্ণয়ের সমস্যাটা, যেটা ক্রসিং আছে। ক্রসিং তাহলে পুলিটা একটা আরেকটা বিপরীত দিয়ে ঘুরবে। বিশ্ব একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে পশ্চিম দিকে 22 মিটার হাঁটলো। এটা নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে পশ্চিম দিকে 22 মিটার আসলো, ওকে। পশ্চিম দিকে আসার পর সে বামে ঘুরছে, বামে ঘুরলে দক্ষিণ দিকে গেছে, দক্ষিণ দিকে 20 মিটার, এদিকে 20 মিটার, ওকে। তারপরে আবার বামে ঘুরছে, দক্ষিণ দিকে যাওয়ার পর দক্ষিণ দিকে গেলে বামে ঘুরলে এরপরে পূর্ব দিকে যাবে, পূর্ব দিকে কত মিটার, আবার বামে ঘুরে 22 মিটার, আবার 22 মিটার। এরপর পুনরায় ডানে ঘুরছে, এবার ডানে ঘুরছে, ডানে ঘুরছে মানে এইদিকে 12 মিটার। ডানে ঘুরছে মানে পূর্ব দিকে যাওয়ার সময় ডানে ঘুরলে আরো দক্ষিণ দিকে, তাহলে শেষ ছিল এইখানে। এদিকে হচ্ছে 20 আর এদিকে 12, টোটাল 32 মিটার দূরে আছে। ম্যাথও আপনি এটা এই স্ট্র্যাটেজি আপনি ফলো করতে পারেন। ম্যাথও, হ্যাঁ নাবিল স্যার, হ্যাঁ নাবিল স্যার উনি খুব সুন্দর সুন্দর ইসলাম নিয়ে, ইসলামের সাথে বৈজ্ঞানিক জিনিসগুলো অনেক রিলেট করে অনেক ভিডিও করেন। পরে কিন্তু এত ইফোর্ট দিতে হয় না, রাইট, পরে এত ইফোর্ট দিতে হয় না। আচ্ছা, জ্যামিতিক গড়টা একটু বুঝাই দিব। আচ্ছা, জ্যামিতিক গড়টা হচ্ছে সহজ জিনিস। একটা গুণোত্তর ধারা যদি লিখি, 2, 4, 8, 16, 32, এটার জ্যামিতিক গড় হলো মাঝখানের পথটা। একটা গুণোত্তর ধারার মধ্যপথটাই হলো জ্যামিতিক গড়। একটা গুণোত্তর ধারার মধ্যপথটাই হলো জ্যামিতিক গড়। ধরেন এই যে 2, 4, 8, এটার জ্যামিতিক গড় হলো 4। এটা বের করার নিয়মটা কি? এটা বের করার নিয়ম হলো এই সংখ্যাগুলো গুণ করে দেন। এই যে 2 এবং 8 এর জ্যামিতিক গড় কত, 2 এবং 8 এর জ্যামিতিক গড় কত, তাহলে 2 এবং 8 গুণ করে দুইটা সংখ্যা, তাহলে পাওয়ার 1/2, দুইটা সংখ্যা হলো 2, দুটো সংখ্যা হলে 2, তাহলে কত হয় 8 দুগুণে 16। এই পাওয়ার হাফ মানে কত, রুট, পাওয়ার হাফ মানে রুট, মানে 4। এটা হলো জ্যামিতিক গড়। এটা জ্যামিতিক গড় নির্ণয়ের নিয়ম, মানে গুণোত্তর ধারার মধ্যপথটাই হলো জ্যামিতিক গড়। হ্যাঁ, জোর পরিমাণ থাকলে সেই ক্ষেত্রে অ্যান্সারটা ফ্র্যাকশন আসবে। যেমন ধরেন আমি বললাম যে 2, 4, 8, 16, এটার জ্যামিতিক গড় কত, তাহলে 2 গুণন 4 গুণন 8 গুণন 16 সবগুলো গুণ করে তার উপরে পাওয়ার হবে 1/4। 4টে সংখ্যা আছে, পাওয়ার 1/4। এখন এটা হিসাব করে যা আসবে তাই অ্যান্সার। এক্ষেত্রে ফ্র্যাকশন আসবে। হ্যাঁ, জোর থাকলে তখন এটা ফ্র্যাকশন আসবে। তবে এই ধরনের প্রশ্ন আসবে না। এগুলো সাধারণত ওই যে যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ছে বা ম্যাথ নিয়ে পড়ছে তারা হচ্ছে এই জ্যামিতিক গড়, আর একটা আছে ভাজিত গড়, ভাজিত গড়, এগুলো সম্পর্কে পড়ে। হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট না, তবে একটা সম্ভবত জ্যামিতিক গড় 43 বা 44 একটা প্রশ্ন এরকম আসছিল। হ্যাঁ, বিজোড় থাকলে একবারে মাঝখানের পথটাই, বিজোড় থাকলে একবারে মাঝখানের পথটাই। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আজকে শেষ ক্লাস। শনিবার তাহলে আপনাদের পরীক্ষাটা হবে। থ্যাংক ইউ।